ইতিহাসে অনেক শক্তিশালী সাম্রাজ্যই এসেছে আর গিয়েছে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মঙ্গল, ব্রিটিশ শাসন থেকে শুরু করে বর্তমান সুপার পাওয়ার আমেরিকা, তারা অনেক দেশই জয় করেছে এবং অনেক দেশের উপরেই হুকুম চালিয়েছে। আর এই সকল সাম্রাজ্যই নিজেদেরকে আনকনকারেবল অর্থাৎ অপরাজেয় বলে দাবি করে। কিন্তু ইতিহাসের পাতায় এমন একটি দেশ রয়েছে যাকে এখনো পর্যন্ত কোনো সুপার পাওয়ারই পরাজিত করতে পারেনি, আর সে রোমান সাম্রাজ্য ও মঙ্গোলিয়াই বা হোক না কেন। এমনকি বর্তমান সময়কার সুপার পাওয়ার আমেরিকা বা ইসরায়েলও এই দেশটিকে পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি, না সামরিক শক্তিতে আর না রাজনীতিতে। আর সেই দেশটির নাম হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রহস্য লুকিয়ে আছে এই প্রাচীন ভূমির মাটিতে? কেন ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ইরানের আনকনকারেবল হওয়ার পেছনের কারণগুলো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স ও মিলিটারি পাওয়ার সবকিছুই বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটিতে। আর জানবো ওয়াই ইট ইজ ইম্পসিবল টু কনকার ইরান। ইরান, যাকে ইতিহাসে পারস্য নামে ডাকা হতো, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি। ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে এই ভূমিতে মানুষের বসতি শুরু হয়। এলাম, আকামেনিদ, পার্থিয়ান, সাসানীয়, একের পর এক সাম্রাজ্য এখানে গড়ে উঠেছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো, মহান আলেকজান্ডারের মতো বিশ্বজয়ীও ইরানকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। তিনি ১৯৩১ খ্রিস্টপূর্বাব্দে আকামেনিদ সাম্রাজ্য জয় করলেও তার মৃত্যুর পর আবার সেই সাম্রাজ্য ভেঙে পড়ে, আর ইরান আবার নিজের স্বাধীনতা ফিরে পায়। পরে মঙ্গলরা, এমনকি তৈমুর লংয়ের মতো নির্মম অত্যাচারীরাও ইরানকে আক্রমণ করেছিল, কিন্তু কেউই ইরানের সংস্কৃতি, ঐতিহ্য বা স্থানীয় প্রতিরোধকে পুরোপুরিভাবে দমন করতে পারেনি। এবার আসি আধুনিক যুগে। ব্রিটিশ এবং রাশিয়ান এম্পায়ার একাধিকবার ইরানে হস্তক্ষেপ করেছিল, কিন্তু তারা কেউই ভালোভাবে টিকে থাকতে পারেনি, কারণ ইরানের জনগণ কখনোই পরাধীনতা মেনে নেয়নি। আর দ্বিতীয়ত, তাদের ভিতরে সবসময় একটা মুক্তিযোদ্ধার মনোভাব কাজ করে। আর এই ইতিহাস বলে দেয়, ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জীবন্ত সভ্যতা, যার শিকড় এতটাই গভীরে যে তাকে উপড়ে ফেলা প্রায় অসম্ভব। একটি দেশের প্রতিরক্ষা শুধু তার সেনাবাহিনীর উপরই নির্ভর করে না, এটা নির্ভর করে তার ভৌগোলিক মানচিত্রের উপরও, যে তার প্রাকৃতিক প্রতিরক্ষা ক্ষমতা কতটা শক্তিশালী। আর ইরান তার প্রাকৃতিক ভৌগোলিক অবস্থানে এক অবিশ্বাস্য সুবিধা লাভ করেছে। উত্তরে ক্যাসপিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর, পশ্চিমে জাগ্রস পর্বতমালা, আর পূর্বে বিশাল মরুভূমি। আর এই ভৌগোলিক মানচিত্র ইরানকে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট করে। জাগ্রস পর্বতমালা শত্রুদের জন্য একটি দেওয়াল। ইরানের অভ্যন্তরীণ উঁচু মালভূমি এমনভাবে গড়ে উঠেছে যে আক্রমণকারীদের পক্ষে সরবরাহ বা লজিস্টিক বজায় রাখা প্রায় অসম্ভব। ইরানের নদীগুলি ছোট হলেও তা সেচের জন্য ব্যবহৃত হয়, যা ইরানের অভ্যন্তরীণ অঞ্চলকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। তাছাড়া ৭৪০ কিলোমিটার ক্যাসপিয়ান সাগরের তটরেখা আর ১৭০০ কিলোমিটার পারস্য উপসাগরের তটরেখা ইরানকে সমুদ্রের পথে শক্তিশালী অবস্থান দেয়। বন্দরে আব্বাসের মতো বন্দরগুলো তেল ও গ্যাসের মতো সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানের সেন্দান ডেজার্ট ও কোহরুদ মাউন্টেন ডেজার্ট এমনভাবে বিস্তৃত যা টেকনিক্যালি প্রাকৃতিক দেওয়ালের মতো করে কাজ করে। আর এই সকল ভৌগোলিক কারণের ফলে আক্রমণকারীরা ইরানের ভেতর প্রবেশ করতেই ব্যর্থ হয়। এমনকি আধুনিক যুদ্ধেও এই অবস্থান গরিলা ওয়ারফেয়ারের জন্য আদর্শ। ইরানের এই প্রাকৃতিক প্রতিরক্ষা যে কোনো আক্রমণকারীর জন্য দুঃস্বপ্ন। তবে বর্তমানে ইরানের সুরক্ষা শুধুমাত্র প্রাকৃতিক ও ভৌগোলিক মানচিত্রের উপর নির্ভরশীল নয়। ইরানের সামরিক শক্তি আজ বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ১৯৮০ থেকে ৮৮ সালে ইরান ইরাক যুদ্ধের পর ইরান বুঝতে পারে তাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ফলে তারা নিজেদের অস্ত্র তৈরিতে মনোযোগ দেয়। আজ ইরানের কাছে আছে আধুনিক ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং সাইবার ওয়ারফেয়ারের মতো ক্ষমতা। তাদের ফাতে 110 ও সাহাব মিসাইল, এগুলি শুধু ইরানের রিয়ার ডিফেন্স সিস্টেমকেই মজবুত করে না, সাথে যুদ্ধের সময় শত্রুদের দেশগুলিতে আঘাত আনতেও সক্ষম। এছাড়া ড্রোন প্রযুক্তির দিক থেকে ইরান বর্তমানে অনেক বেশি এগিয়ে। যেমন শাহেদ এবং আবাবিল ড্রোন কম খরচে খুবই অ্যাডভান্স লেভেলের ড্রোন, আর যা আক্রমণকারী দেশগুলোকে আতঙ্কিত করে। এই ড্রোনগুলি যেমন একদিকে আক্রমণের ক্ষমতা রাখে, আবার অন্যদিকে শত্রুর মিলিটারি বেসগুলিতে গিয়ে স্পাই করার জন্য ব্যবহৃত করা হয়। এছাড়াও ইরানের সামরিক বাহিনী দুটি অংশে বিভক্ত। সর্বপ্রথম আরতেস, যারা ঐতিহ্যবাহী সামরিক বাহিনী হিসাবে কাজ করে, আর দ্বিতীয়ত IRCG অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তায় কাজ করে। আর এই IRGC এর হাতে আছে
রয়েছে হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ, যারা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ায়। এছাড়া ইরানের সামরিক কৌশল অসম যুদ্ধের উপর নির্ভর করে। তারা সরাসরি যুদ্ধের চেয়ে গরিলা ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণ বা প্রক্সি যুদ্ধের উপর বেশি জোর দেয়। তাছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বকে উদ্বিগ্ন করে রেখেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো পর্যন্ত প্রায় 10টি পারমাণবিক বোমার তৈরির মতো ইউরেনিয়াম আছে, আর এই সম্ভাবনা যে কোনো আক্রমণকারীকে 10 বার ভাবাতে বাধ্য করে। ইরান আজকের দিনে শুধু একটি শক্তিশালী দেশ নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থানও তৈরি করেছে। ইরান তার আঞ্চলিক শক্তি হিসেবে অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ, যেমন রাশিয়া, চীন এবং ভারত। এই দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বতা খুবই ভালো। এই দেশগুলো ইরানকে অর্থনৈতিক সহায়তা এবং জাতিসংঘের কূটনীতিতে সমর্থন দেয়। 2024 সালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেখা গেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশই যুক্তরাষ্ট্রকে তার ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, আর যা ইরানের কূটনৈতিক শক্তির প্রমাণ দেয়। এছাড়াও চীন ইরানকে পারমাণবিক শক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে সমর্থন দেয়, আর ভারতও ইরানকে তেল ও গ্যাসের প্রদানকারী হিসাবে একটি কৌশলগত দেশ হিসেবে মনে করে। ইরানের প্রভাব শুধু নিজের সীমানায় সমৃদ্ধ নয়, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী আর ইরাকের শিয়া মিলিশিয়ার মধ্যে ইরান মধ্যপ্রাচ্যে একটি শিয়া অ্যাক্সিস তৈরি করেছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়বে, আর যা কেউই চায় না। ইরানকে দমন করতে চেয়েছে আধুনিক সামরিক শক্তিগুলো, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল। তাদের পরিকল্পনা ছিল কৌশলগত হামলা, সরকার পতন, সাইবার অ্যাটাক, এমনকি গুপ্তচর ভিত্তিও, কিন্তু তাতেও তারা সফল হয়নি। ইসরায়েল এবং আমেরিকা বারবারই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পরিকল্পনা করছে। 2025 সালে ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইরানের পারমাণবিক সাইটে হামলা প্রয়োজনীয়, কিন্তু বাস্তবে এটা এতটাও সহজ নয়। ইরান তাদের পারমাণবিক সুবিধাগুলো পাহাড়ের গভীরে লুকিয়ে রেখেছে। এই সাইটগুলো ধ্বংস করতে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমের প্রয়োজন, আর যা খুবই বিপজ্জনক। তাছাড়া ইরানের প্রতিশোধমূলক ক্ষমতাও ভয়াবহ। 2024 সালে অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তারা দূরপাল্লার আক্রমণেও সক্ষম। এছাড়া আমেরিকা যখন ড্রোন হামলা চালিয়ে ইরানের অন্যতম শক্তিশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে, তখনও এই আঘাতে ইরান দুর্বল হয়নি, বরং আরও বেশি শক্তিশালী ও প্রতিশোধক হয়ে ওঠে। ফলে পরের দিনই ইরান ইরাকে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে মিসাইল হামলা চালায়, আর এইসব কারণের ফলে আমেরিকা ও ইসরায়েল বারবার পিছু হেঁটেছে। আসলে ইরানের অপরাজয়ের মূলে রয়েছে তাদের জনগণের ঐক্য। ইতিহাস তাকে শিখিয়েছে কিভাবে টিকে থাকতে হয়, আর সামরিক কূটনৈতিক কৌশল। ইরানের মানুষ বারবার প্রমাণ করেছে তারা বাইরের শক্তির কাছে মাথা নত করে না। 1979 সালের ইসলামিক বিপ্লব তাদের জাতীয় গর্বের প্রতীক। তাছাড়া ইরানের সামরিক আধুনিকরণ এবং প্রক্সি যুদ্ধের কৌশল তাদের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তাদের মোকাবিলা করতে হবে জটিল ভৌগোলিক পরিবেশের সাথে, শক্তিশালী সামরিক বাহিনীর সাথে, আর আন্তর্জাতিক সমর্থনের সমন্বয়। তাছাড়া ইরানের পারমাণবিক সম্ভাবনা যুদ্ধের ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়, আর এইসব কারণে ইরান আজও অপরাজেয় এবং ভবিষ্যতেও থাকবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি সভ্যতার গল্প। হাজার হাজার বছর ধরে এই ভূমি বারবার প্রমাণ করেছে তাদের জয় করা অসম্ভব, না প্রাচীন রোমানদের হাতে, না মঙ্গলদের হাতে, আর না আধুনিক সুপার পাওয়ারদের হাতে। এমনকি বিশ্বমঞ্চে নিষেধাজ্ঞা, যুদ্ধ, সাইবার অ্যাটাক, কোনো কিছুই ইরানকে থামাতে পারেনি। আপনার মতে কি মনে হয়, ইরানকে কি কেউ সত্যিই হারাতে পারবে? অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিও। আর আপনি যদি জানতে চান আমেরিকাকে কেন সকল দেশ ভয় পায়, তাহলে এই ভিডিওটির উপর ক্লিক করুন।